সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো উত্তরা ব্যাংক লিমিটেডের যে প্রবেশনারি অফিসার পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন সলিউশন নিয়ে। আজকে এই ভিডিওতে শুধু ইংলিশ কোশ্চেনটা সলিউশন করব ব্যাখ্যা সহকারে। তো এই কোশ্চেনটা অনেক বড় ছিল আর কি, তো একটা ভিডিওতে শেষ করা সম্ভব না, এজন্য ইংলিশ এটা এবং ম্যাথটা আলাদা করে অন্য দুইটা সাধারণ জ্ঞান এবং বাংলা দুইটা মিলে একটা ভিডিও করার চিন্তা করেছি। তো এখানে ইংলিশটা ছিল অনেক টাফ বলা যায়। তো এই ইংরেজিগুলোর আসলে আপনারা কি পড়বেন, কোথা থেকে পড়বেন বা কোথা থেকে আসছে প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো কিভাবে বা সমাধান করা যায় বা এগুলো নিয়ে আসলে কিভাবে বুঝে বুঝে আগানো যায় সেগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো আর কি। তো শুরু করি। প্রথমে যে প্রশ্নটা ছিল একটা বেশিরভাগ প্রশ্নই মূলত ভোকাবুলারি বেস। 16 নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছিল। 16 নম্বর প্রশ্ন বলছে যে আফটার সিটিং ইন দ্য সিঙ্ক ফর সেভারাল ডেজ দ্য ডার্টি ফুড এনক্রাস্টেড ডিশেস বিকাম। আচ্ছা, সেন্টেন্সটা আমরা একটু বুঝি ধীরে, তারপরে আসলে চারটা অপশন দেওয়া ছিল, অপশনগুলো আগে দেখি যে কি কি অপশন ছিল। এই চারটা অপশনের ভিতরে যে কোনো একটা শব্দ দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এটা আগে আমি বিষয়গুলো আগে একটু ক্লিয়ার হই যে কি বলছে। বলছে আফটার সিটিং ইন দ্য সিঙ্ক ফর সেভারাল ডেজ, সিঙ্কের ভিতরে বসে আছে। বসে থাকা বলতে আসলে সিঙ্ক বলতে কোনটা, আমাদের বেসিনে যে সিঙ্কটা থাকে সেই সিঙ্কের কথা বলছে, যেখানে আসলে থালা বাসন ধোয়া হয় আর কি, যে রান্নাঘরে যে সিঙ্কটা লাগানো থাকে সেই সিঙ্কের ভিতরে বসে থাকার কথা বলছে। আসলে বসে থাকা তো সম্ভব না সেখানে, সেটা হচ্ছে সেখানে রাখা আছে বা হচ্ছে সেখানে আছে, ব্যাপারটা এরকম মিন করছে। সেভারাল ডে কিছুদিন, কয়েকদিন ধরে আছে ওখানে। আচ্ছা, দ্য ডার্টি এটুকু আমরা পরে পড়ি, তারপরে আগেরটুকু পড়ি। ফুড এনক্রাস্টেড ডিশেস, ফুড ইনক্রাস্টেড ডিশেস যেগুলো দিয়ে খাবার ঢেকে রাখা হয়। খাবার যেগুলো দিয়ে ঢেকে রাখা হয় সেই পাত্রগুলো বোঝাচ্ছে, যেমন আমাদের প্লেট হতে পারে, অথবা হচ্ছে যেগুলো দিয়ে আমাদের ঢাকা হয়, প্লাস্টিকের যে জিনিসগুলো হতে পারে, ঢাকনাগুলো, এগুলোকে বোঝাচ্ছে যে ফুড ইনক্রাস্টেড ডিশেস বিকেম কি হয়ে গেছে। হচ্ছে আবার কমার ভিতর একটা কথা ছিল যে দ্য ডার্টি, ওখানে নোংরা আর কি পরিবেশটা। এই সিঙ্কের ভিতরে নোংরা অবস্থার ভিতরে এই খাবার যে রাখার পাত্রগুলো বা খাবার ঢেকে রাখার পাত্রগুলো কয়েকদিন ধরে রাখা আছে। তার এটা আসলে কি পর্যায়ে চলে গেছে, বিকাম কি হয়ে গেছে, এটা আমরা এই চারটা অপশন দিয়ে দেখব। প্রথমটা বলছে যে মেল অডোরাস। এই মেল অডোরাস শব্দের অর্থ কি? অডোর হচ্ছে গন্ধ, হ্যাঁ, আর মেল অডোরাস হচ্ছে দুর্গন্ধ, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তারপর আসছে বলছে কি প্রিভ্যালেন্ট। প্রিভ্যালেন্ট হচ্ছে যে আমাদের একটা জায়গায় ছড়িয়ে যাওয়া, বিস্তৃত হয়ে যাওয়া, চারপাশে আর কি ছড়িয়ে যাওয়া, যেমন গন্ধটা ছড়ায় যায়, পারফিউম দিলে ছড়ায় যায়, এরকম বিষয়গুলোকে বলা প্রিভ্যালেন্ট। তারপরটা হচ্ছে ইম্পোজিং। ইম্পোজিং হচ্ছে যে এটা প্রকাশ পাওয়া। আর একটা হচ্ছে পারফোরেটেড। পারফোরেটেড এটার অর্থ হচ্ছে যে ছোট ছোট ছিদ্র হয়ে যাওয়া, কোনো কিছু এখানে রাখা আছে, স্পট পড়ে যাওয়া বা কোনো ছিদ্র হয়ে যাওয়া, গোল গোল ছিদ্র কালো আকারের, সেগুলোকে বলা হচ্ছে পারফোরেটেড। তো এই চারটা অপশনের ভিতরে তাহলে আমাদের আসছে দেখি যে এটা কিন্তু মূল যে কনসেপ্টটা সেটা আসছে যে এগুলো দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, অর্থাৎ মেল অডোরাস হয়ে গেছে। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। তো এই প্রশ্নগুলো আসছে হচ্ছে ইন্টারভিউ ম্যানিয়া, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, আমরা লিঙ্কটা দিয়ে দেব নিচে, সেখানে আর কি এই ধরনের প্রশ্ন আছে, সেখান থেকে প্রশ্নগুলো তারা কপি করে দিয়েছে।
সেটা আপনারা ওখান থেকে আরো এই ধরনের অনেক প্রশ্ন দেখতে পারবেন। এরপরে আমরা আসি 17 নম্বরে। 17 নম্বর বলছে যে গুলিয়া সুন ডিসকভার্ড, মানে গুলিয়া একজন মানুষের নাম, সে ডিসকভার্ড করলো যে দ্য সোর্স অফ দ্য ড্যাশ স্মেল ইন দ্য রুম, মানে রুমের ভিতরে একটা গন্ধ ছড়াচ্ছে, সেটার সোর্সটা সে খুঁজে বের করে ফেলছে। আ week old tuna sandwich that one of the children had hidden in the closest, মানে হচ্ছে একটা বাচ্চা স্যান্ডউইচ খাওয়ার পরে স্যান্ডউইচের কিছু একটা অংশ হয়তো সে খায়নি, সেটা কোথাও লুকায় রাখছে, সেখান থেকে একটা গন্ধ বের হচ্ছে, এইটা হচ্ছে সে ডিসকভার করছে। তো এখানে 4টা অপশন দিয়ে আমাদের সোর্স অফ দ্য ড্যাশ স্মেল, এখানে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে যে একটা স্যান্ডউইচ কয়েকদিনের জন্য লুকায় রাখলে সেটা পচা গন্ধ বের হবে, ভালো গন্ধ বের হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো সেরকম একটা ওয়ার্ড এখানে বসবে। তো প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কুয়েন্ট, এটার অর্থ হচ্ছে যে অ্যাট্রাকটিভলি আনইউজুয়াল, ওল্ড ফ্যাশন, মানে হচ্ছে এটা নর্মালি আমাদের অপ্রচলিত জিনিসগুলোকে বোঝায়, সেগুলোর সামনে কোয়েন্ট বসে। ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, এটা তো জানা যাচ্ছে যে যে সব ব্যাপারের অ্যাকুরেসি নিয়ে সবসময় টেনশনে থাকে। আর একটা হচ্ছে ক্যালেন্ডিস্টিন, মানে হচ্ছে গুপ্ত বা সিক্রেট। আর হচ্ছে আমাদের ফেটিড, ফেটিড মানে হচ্ছে যে একটা চরম বাজে দুর্গন্ধ, এটাকে বলা হচ্ছে ফেটিড। তাহলে এখানে সোর্স অফ ফেটিড স্মেল হবে। ফেটিড স্মেল মানে হচ্ছে যে স্মেলটা দুর্গন্ধ স্মেল সে খুঁজে পেয়েছে ওখানে। তো এখানে আমরা ডি নাম্বারটা বসাবো। এরপর আসে 18 নম্বর। 18 নম্বর বলছে after making dash remarks to the president, the reporter wasn't invited to return to the White House press room, মানে প্রেসিডেন্টকে উনি একটা রিমার্কস করেছেন, মানে মন্তব্য করার পরে সে রিপোর্টারকে আর হোয়াইট হাউসে ডাকা হয়নি, তার মানে মন্তব্যটা খুব একটা ভালো হয়নি আর কি। তো এখান থেকে আমরা 4টা অপশন ওনারা দিয়ে দিয়েছে। সে কি প্রথমটা ছিল হচ্ছে হসপিটেবল। হসপিটেবল মানে হচ্ছে খুব ফ্রেন্ডলি, মানে অমায়িক যেটাকে বলা হয় সেগুলোকে হসপিটেবল বলে। আর ইটিনারেন্ট, ইটিনারেন্ট মানে হচ্ছে যাযাবর, ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, যারা ট্রাভেল করে। আর এন্টারপ্রাইজিং, এন্টারপ্রাইজিং মানে কোনো অ্যাক্টিভ বিষয়, মানে ইনিশিয়েটিভ, কোনো উদ্যোগ নেওয়ার বিষয়গুলোকে এন্টারপ্রাইজিং বলে। আর ইরেভারেন্ট, এটার মানে হচ্ছে যে এমন কোনো কথা বা মন্তব্য যেটা দ্বারা কাউকে অসম্মান করা হয় বা অশ্রদ্ধা করা হয়। তো এখানে হচ্ছে প্রেসিডেন্টের প্রতি সে এরকম একটা ইরেভারেন্ট মন্তব্য করেছে যে কারণে প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউসে অ্যালাউ করেনি, এই আর কি। এরপরে আসে আমরা 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে উইথ হার ড্যাশ আইসাইট ক্রিস্টিনা স্পটেড a trio of deer on the hillside and she reduced the speed of her car, বলছে যে ক্রিস্টিনার আর কি চোখে সে যাই হোক কিছু একটা দেখার, মানে হরিণ দেখার পরে পাহাড়ের পাশ দিয়ে সে গাড়ি নিয়ে যাচ্ছিল, সে দেখলো যে কিছু হরিণ আসছে, সে কারণে সে গাড়ির স্পিডটা কমিয়ে দিয়েছে যাতে হরিণগুলোর সাথে অ্যাক্সিডেন্ট না হয় আর কি। তো এখানে 4টা অপশন দিয়েছে, যে 4টা অপশন আমরা আগে পড়ি। বলছে কিন, কিন মানে হচ্ছে হ্যাভিং অর শোয়িং ইগারনেস অর এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে আগ্রহ, অর্থাৎ হচ্ছে কোনো বিষয়ের প্রতি একদম গভীর মনোযোগকে বোঝানো হয় হচ্ছে কিন আর কি। আর ইনফেরিয়র মানে হচ্ছে যেটার মানে খুব একটা মূল্য নাই সেরকম। তারপর হচ্ছে ডাকটাইল, এই ডাকটাইল মানে হচ্ছে যে নমনীয়, অর্থাৎ কোনো জিনিসকে বাঁকালে সোজা করলে বোঝা যায় এটা ভাঙে না, এগুলোকে বলা হয় হচ্ছে ডাকটাইল। তে মানে হচ্ছে ক্রিস্টিনা যখন পাহাড়ের সাইড দিয়ে হেঁটে গাড়ি নিয়ে যাচ্ছিল, সেই সময় সে তার একটা মানে মনের ভিতরে যে এনথুজিয়াজম অর্থাৎ গভীর আকর্ষণ সৃষ্টি হয়েছিল, সেই দৃষ্টি দিয়ে সে পাহাড়টাকে দেখতে দেখতে যাচ্ছিল। যাওয়ার সময় সে কিছু হরিণ দেখতে পেল এবং সে গাড়িটা স্লো করলো। তো এখানে হবে হচ্ছে উইথ হার কিন আইসাইট। এরপরে 20 নম্বরে আসি। 20 নম্বরে বলছে জন আর্গুড, জন হচ্ছে আর্গু দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে ইফ ইউ নো অ্যাবাউট আ ক্রাইম, আচ্ছা তুমি যদি কোনো অপরাধ সম্পর্কে জানো বাট ডোন্ট রিপোর্ট ইট, মানে একজন সাংবাদিককে বলছে তুমি যদি অপরাধ সম্পর্কে জেনেই থাকো এবং সেটা যদি তুমি রিপোর্ট না করো, ইউ আর ড্যাশ,
in that crime because you allowed to it to happen মানে হচ্ছে তুমি যদি সেটা দেখে থাও কিন্তু তুমি রিপোর্ট না করো মানে তুমিও তার সহযোগী এবং যেটা তুমি করার সুযোগ করে দিলা আর কি। তো এটা যে রবীন্দ্রনাথের একটা কথা আছে এরকম যে অপরাধ যে করে অপরাধ যে সহে তো সমান অপরাধী আর কি। তো এই এখানে যে চারটা অপশন ছিল আমরা এই সেন্টেন্সগুলো আগে পড়ি। প্রথমটা ছিল হচ্ছে অ্যাকুইটেড, অ্যাকুইটেড। আচ্ছা, তারপরে স্টিডফার্ড, স্টিডফার্ড মানে কি সংকল্পবদ্ধ, দৃঢ় সংকল্প। টেনুয়াস মানে পাতলা। কমপ্লিসিট, কমপ্লিসিট মানে কি অ্যাকুইটেড মানে হচ্ছে সহকর্মী, কমপ্লিসিট মানে কি যে কোনো খারাপ কাজ হচ্ছে বা অনৈতিক কাজ হচ্ছে সেটাকে বাধা না দেওয়া মানে অপরাধ সহ্য করা বা সহযোগিতা করা এরকম কে বলা হয় হচ্ছে কমপ্লিসিট অর্থাৎ খারাপ কাজের সহযোগী। এজন্য জন তাকে বলছে যে ইফ ইউ নো অ্যাবাউট আ ক্রাইম, তুমি যেহেতু ক্রাইমটা সম্পর্কে মানে জানোই একটা ক্রাইম সম্পর্কে, বাট ডোন্ট রিপোর্ট ইট, তুমি রিপোর্ট করো না এর মানে তুমি হচ্ছে এটা তুমিও সহযোগী অর্থাৎ সেটা এখানে হবে হচ্ছে কমপ্লিসিট। এরপরে আসি হচ্ছে 21 নাম্বার বলছে সিনোনিম জোভিয়াল, জোভিয়াল মানে কি হাসি খুশি এরকম হচ্ছে জোভিয়াল বলা হয়। আচ্ছা, এটার সমার্থক শব্দ জানতে চেয়েছে। প্রথমটা ছিল ইনক্রেডুলাস, মেরি, রিভল্টিং, ডিজি। ইনক্রেডুলাস মানে হচ্ছে ক্রেডুলাস মানে সহজে যে বিশ্বাস করে মানুষকে, কিছু মানুষ আছে এরকম যাদেরকে সহজে বিশ্বাস করানো যায় সবকিছু, সেগুলোকে বলা হয় ক্রেডুলাস। ইনক্রেডুলাস মানে যাদেরকে কোনো বিষয় সম্পর্কে বিশ্বাস করানো খুব কঠিন কাজ, এই ধরনের মানুষকে বলা হয় ইনক্রেডুলাস। আর মেরি, মেরি মানে হচ্ছে চেয়ারফুল এবং লাইভলি মানে সবসময় হাসি খুশি থাকে এরকম কিছু মানুষ আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে মেরি। আর রিভল্টিং মানে যে সবসময় প্রতিবাদের মধ্যে থাকে। আর ডিজি হচ্ছে যে কোনো কিছু নিয়ে মানে হতবুদ্ধির মধ্যে থাকা, মানে দেখা যাচ্ছে যে তার একটা সবসময় একটা টেনশনের মধ্যে থাকা এই আর কি, অর্থাৎ মানসিক ভারসাম্য হারায় ফেলানোর মতো অবস্থা। তাহলে জোভিয়াল মানে হচ্ছে তাহলে কি যে হাসি খুশি, তাহলে মেরি হবে হচ্ছে হাসি খুশি। এইটা হচ্ছে সিনোনিম। 22 নম্বর বলছে সিনোনিম অফ ইডিউস। আচ্ছা, ইডিউসটা কি? ইডিউস মানে কোনো কিছু ডেভেলপ করা। ডেভেলপ মানে এই ডেভেলপ মানে আরেকটা আছে যে এক্সট্রাক্ট করা, অর্থাৎ হচ্ছে কোনো জিনিস থেকে কোনো জিনিস বের করে নিয়ে আসা। মানে এই বের করা বলতে এরকম বোঝানো হচ্ছে যেমন একটা পরিসংখ্যানের তথ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসা, এইগুলোকে বলা হচ্ছে ইডিউস। তো এই ইডিউসের সমার্থক শব্দ কোনটা? এটা হবে হচ্ছে এলিসিট। এলিসিট মানেও তাই কোনো কিছু বের করে নিয়ে আসা। এরপরে বলছে অ্যান্টোনিম অফ লুমিনাস। লুমিনাস মানে হচ্ছে আমাদের স্বচ্ছ, মানে একদম যেগুলা এপাশ ওপাশ দেখা যায় এরকম কাঁচ বা স্বচ্ছ, তাহলে এটার অ্যান্টোনিয়াম বলছে মানে বিপরীত শব্দ, তাহলে এটা হবে হচ্ছে ডিম, যেটা ভালোভাবে দেখা যায় না। আচ্ছা, ব্রিটল মানে ভঙ্গুর। 24 নম্বর বলছে অ্যান্টোনিম অফ দ্য ইরাস্কিবল। এটার অর্থ কি? ইরাস্কিবল মানে হচ্ছে যে আমাদের খুব সহজেই কোনো বিষয়ে বিরক্ত হয়ে যাওয়া বা রেগে যাওয়া, মানে টেন্ডেন্সি সবসময় থাকে যে হচ্ছে কোনো কথাতেই সে বিরক্ত হবে, এইগুলোকে বলা হয় হচ্ছে ইরাস্কিবল। তো এটার বিপরীত শব্দ প্লাসিড। প্লাসিড মানে হচ্ছে শান্ত আর কি। আর প্লিয়ান্ট অর্থাৎ হচ্ছে যেটা সহজে বাঁকানো যায়, নমনীয়, ইজিলি বেন্ট। এরপরে 25 নাম্বার ছিল একটা বানান ছিল, বানানটা হচ্ছে অ্যাকোয়ান্টেন্স। এটা সঠিক বানান করতে বলছে এ সি কিউ ইউ এ, অ্যাকোয়া ইন আয়ান ইন টি এ এন সি, অ্যাকোয়ান্টেন্স। আচ্ছা, 26 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস সিম্ফনি অ্যান্ড কম্পোজার। আচ্ছা, সিম্ফনির সাথে কম্পোজারের যে সম্পর্ক, এই চারটার ভিতরে কোনটার সাথে সেই সম্পর্ক আছে? আমাদেরকে সম্পর্কটা ঠিক করে নিই। সিম্ফনি মানে হচ্ছে সুর, আর কম্পোজার মানে সুরকার, অর্থাৎ হচ্ছে এই কম্পোজার যিনি থাকেন তিনি সিম্ফনি তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এরকম একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। প্রথমটা আছে লিওনার্দো, তারপর আছে মিউজিক। লিওনার্দো বলতে বোঝায়, লিওনার্দো কোনো ইংলিশ শব্দ না, এটা হচ্ছে যে একটা টাইটেলের মতো। যেমন আমাদের দেশে আগে অনেক টাইটেল থাকতো, যেমন আমাদের দেশে এখনো আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বা দেখা যাচ্ছে যে হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, বাংলার বাঘ, এরকম একটা টাইটেল হচ্ছে লিওনার্দো।
তো এই লিওনার্দো দা ভিঞ্চি একটাই আছে, ওর নাম কিন্তু ভিঞ্চি, মানে টাইটেল কিন্তু লিওনার্দো মানে হচ্ছে যে লায়নের মতো যারা সাহসী তাদেরকে বলা হয় লিওনার্দো। তাহলে এই যারা মানে মিউজিক তৈরি করে, মিউজিক কিন্তু মানে হচ্ছে গান, মানে এই পাশে কিন্তু থাকবে যে একটা কাজ করছে, মানে তো নাউন অর্থাৎ যে কাজ করে এরকম কিছু থাকবে। তারপরে বি নাম্বার আছে পেইন্টার। পেইন্টার মানে যে ছবি আঁকে, ঠিক আছে। ফ্রেস্কো মানে হচ্ছে তেল চিত্রের মতো যেগুলা, মানে বড় একটা ব্যানারের উপরে ছবি আঁকানো হয় সেটা। তাহলে এইটা মিলতেছে এর সাথে। আর প্যালেট মানে যে নিচে যেটা জাজিম যে থাকে সেটার সাথে কালারের সম্পর্ক আর এই সম্পর্ক ম্যাচ করে না। আর অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, আর্ট করলে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, অ্যাপ্রিসিয়েশন আর্ট করে না। সুতরাং এখান থেকে মিলতেছে হচ্ছে পেইন্টারের সাথে ফ্রেস্কো। এরপরে আমরা আসি হচ্ছে সেন্টেন্স কারেকশন। খুবই একটা মানে কঠিন জিনিস, এবং মানে ধরতে পারলে ভালো, না ধরতে পারলে অনেক কঠিন হয়ে যায়। আমরা মানে স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব। বলছে precipitation in California is often erratic and when arriving tends to fall in the mountains, northern and eastern parts of the state rather than the populous and fertile southern and western ones. এই সেন্টেন্সগুলোর বিষয়টা হচ্ছে নিচে যে আন্ডারলাইন করা অংশ থাকে, যদি সেখানে কোনো ভুল থাকে তাহলে আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে, আর যদি ভুল না থাকে তাহলে এ নাম্বারে ওইটাই দেওয়া থাকবে, এ নাম্বারটা দাগাতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা তাহলে চারটা অপশন আগে দেখে আসি, এ বি সি ডি। বলছে when arriving tends to fall, তার মানে প্রথমটাই আছে, যদি ওইটা ঠিক থাকে তাহলে আমরা এ নাম্বার দাগাবো। তারপর বলছে when arriving has a tendency of falling, when it arrives it tends in falling, when it arrives it tends to fall। আসলে আমরা যে এখানে সমস্যাটা কোথায়, সমস্যাটাকে একটু বুঝি। প্রথমে সমস্যাটা হচ্ছে টেন্ড টু, যেটা এটা হচ্ছে সঠিক। এই টেন্ড টুটা আমরা হচ্ছে প্রথমে আগে ফাইন্ড আউট করি। তাহলে এ নাম্বারে টেন্ড টু আছে, সি নাম্বারে টেন্স ইন আছে, ডি নাম্বারে টেন্স টু আছে। তার মানে আমাদের বি সি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপরে আসি যে হোয়েন যখন কোনো সেন্টেন্সে যুক্ত হয় তখন হোয়েনের পরে কনজুগেটেড ভার্ব বসে, অর্থাৎ কনজুগেটেড ভার্ব মানে সাবজেক্ট ভার্ব বসবে হোয়েনের পরে। তাহলে হচ্ছে হোয়েনের পরে সাবজেক্ট খেয়াল করতে হবে এবং ভার্ব খেয়াল করতে হবে। তাহলে হোয়েনের পরে সাবজেক্ট এবং ভার্ব আছে হচ্ছে আমাদের ইট অ্যারাইভস, এবং সি নাম্বার আর ডি নাম্বার আছে ইট অ্যারাইভস। তাহলে আমরা ডি নাম্বারে গিয়ে মানে এটা ঠিক করতে পারি, কারণ এখানে টেন্স টু মিল গেল এবং হচ্ছে ইট অ্যারাইভস সাবজেক্ট ভার্বও মিলে গেল। সুতরাং এটা আমরা লিখতে পারি when it arrives it tends to fall। আর এ নাম্বারের বিষয়টা খেয়াল করি, যেখানে when এর পরে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, সুতরাং এটা হবে না। আচ্ছা, বি নাম্বারও একই সমস্যা। এরপরে আসি হচ্ছে আমাদের 28 নম্বরে। 28 নম্বরে বলছে জাস্ট হু ইন্সপায়ার্ড ইন ইংলিশ পেইন্টার জন কনস্টেবলস মার্ভেলাসি enigmatic cloud studies mass priced by collectors have never been entirely clear। এই স্টাডিজ মাস প্রাইসড বাই কালেক্টরস হ্যাভ নেভার বিন এন্টায়ারলি ক্লিয়ার। আমাদের এই হ্যাভ পর্যন্ত এইটুকুর ভিতরে কোনো ভুল আছে কিনা আমরা সেটা খুঁজে বের করব। যদি না থাকে তাহলে আমরা প্রথমটা দাগাই দেব। আচ্ছা, আমরা এখানে বাক্যটা শুরু থেকে আরেকবার দেখি। জাস্ট হু ইন্সপায়ার্ড ইন ইংলিশ পেইন্টার জন কনস্টেবল মার্ভেলাসি, মানে জন কনস্টেবল নামে একজন ইংলিশ পেইন্টার আছে, তার মার্ভেলাসি মানে তার কার্যকর্মের যে মুগ্ধতা সেটাতে যারা ইন্সপায়ার হয়েছে অর্থাৎ উৎসাহ পেয়েছে তাদের কথা বলা হচ্ছে। এখানে হুটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। হুটা বাক্যের সাবজেক্ট হলে কি হবে, যে হু এর পরে আমাদের হ্যাজ বসবে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা মানে এই যে হ্যাভ যেটা আছে হ্যাভ যুক্ত, অর্থাৎ হচ্ছে মাস প্রাইসড বাই কালেক্টরস, তারপরে হচ্ছে হ্যাভ, এই হ্যাভটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, আমরা হ্যাজটাকে সাবজেক্ট হিসেবে রাখতে পারি। তাহলে হ্যাজটা সাবজেক্ট হিসেবে আছে আমাদের বি নম্বরে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি। এখানে ভার্বের সমস্যা ছিল আর কি, আর সবগুলোতে সাবজেক্টের
মানে ভার্বের সমস্যা আছে। যেমন ডি নাম্বারের কথা খেয়াল করি, বলছে many of which are prized by collectors, এখানে কোনো ভার্বই নাই, মানে এটা যদি আমরা বসাই তাহলে এখানে কোনো ভার্বই থাকবে না সেন্টেন্সে, সুতরাং এটা তো ক্যান্সেল। আচ্ছা, এরপর 29 নম্বরে আসি। 29 নম্বর বলছে দ্য স্টার্লিং, আ বার্ড মেনশন ইন দ্য শেক্সপিয়ারস প্লে, মানে স্টার্লিং নামে একটা পাখি আছে যেটা শেক্সপিয়ারের নাটকে পাওয়া যায়, নামটা পাওয়া গেছে। ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন 1890 and has since become a significant pest species। বলছে যে এটা 1890 সালে, এটা আসলে শেক্সপিয়ার তো 1616 সালেই চলে গেছে, কিন্তু তার হচ্ছে নাটকে মানে উনি এই স্টার্লিং পাখিটার কথা বলে গেছিল, যেরকম একটা পাখি আছে, তো সেই পাখিটা নাকি 1890 সালের দিকে ইউনাইটেড স্টেটসে পাওয়া যাচ্ছিল। তো সেই পাখিটা সেখানে পাওয়া যাওয়ার পর সেখানে যে আমাদের জীববৈচিত্র্য আছে, অর্থাৎ পশু পাখির যে প্রজাতি রয়েছে তার ভিতরে সেটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পাখি হিসাবে এখনো বিবেচনা করে আমেরিকাতে আর কি। তো এই কথাটা বলছে এখানে ভুল ঠিক কোথায়, বলছে যে ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন 1890 and has since become, এর ভিতরে কোনো ভুল আছে কিনা আমরা দেখব। আচ্ছা, তাহলে চারটা অপশনের ভিতরে আমরা আগে খেয়াল করি যে প্রবলেমগুলো কোথায় আছে, একটু ভালো করে দেখার চেষ্টা করি। যে আমাদের দ্য স্টার্লিং, এটা একটা পাখি, এটার সাথে সাবজেক্ট তাহলে আমাদের বসবে কি, মানে ভার্ব বসবে ওয়াজ, তাহলে আমাদের ওয়াজ যুক্তগুলো আমরা চেক করি, এ সি ডি। আচ্ছা, এ সি ডি এর ভিতরে আমরা একটা জিনিস খেয়াল করি, সিন্স যুক্ত, যেহেতু এটা সেন্টেন্স, আমরা জানি সিন্স যুক্ত সেন্টেন্সে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হ্যাভ বা হ্যাজ এর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে সেখানে, তাহলে হ্যাভ হ্যাজ যুক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল আছে আমাদের হচ্ছে এ নাম্বার আছে হ্যাজ সিন্স বিকাম, সি নাম্বারে আমাদের হচ্ছে সেরকম কিছু নাই এবং ডি নাম্বারেও নাই, তাহলে আমরা বলতে পারি এ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 30 নম্বরে আসি, বলছে কন্ট্রাস্টিং উইথ দ্য ওয়ার্কস অফ দ্য রেশনালিস্ট। আচ্ছা, হিউম হেল্ড দ্যাট passion rather than reason governs human behavior and postulated that humans can have knowledge only of the objects of experience। এই সেন্টেন্সটা একটু বুঝি, বলছে কন্ট্রাস্টিং উইথ দ্য ওয়ার্কস অফ রেশনালিস্ট। আচ্ছা, রেশনালিস্ট যারা আছে মানে বাস্তববাদী যারা আছে তাদের ওয়ার্কস মানে তাদের কাজ আর কি, মানে ওয়ার্কস অফ দ্য রেশনালিস্ট, এটা একটা বস্তু, মানে তাদের কাজের কথা বলছে, মানে তাদের থিওরি হতে পারে, বই পুস্তক হতে পারে, এগুলোর কথা বলছে। এইগুলোর সাথে কন্ট্রাস্ট করছে, মানে তুলনা করছে কাকে, হিউমকে তুলনা করছে। হিউম একজন মানুষ, তাহলে হিউমের সাথে তো আর কাজের তুলনা হবে না, মানে তুলনার ব্যাপারটা রেশনালিটি যেটা মানে এখানে আমাদের আসে যে কম্পেয়ারের ব্যাপারটা, কম্পেয়ার হলে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হবে, ব্যক্তির কাজের সাথে ব্যক্তির কাজের তুলনা হবে এবং ব্যক্তির গুণের সাথে ব্যক্তির গুণের তুলনা হবে। তাহলে এখানে রেশনালিস্টদের যে কাজ সেইটার সাথে তো সে ব্যক্তির তুলনা হতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু ভুল আছে, সেই ভুলটা আমরা খুঁজে বের করব। চারটা অপশন দিয়ে দিছে ওনারা, যে আমরা প্রথমে আগে কন্ট্রাস্টের বিষয়টা দেখি। কন্ট্রাস্ট উইথ হয় না, কন্ট্রাস্ট উইথটা ভুল আর কি, এটা হবে ইন কন্ট্রাস্ট টু, মানে এটার ইডিয়ম ফ্রেজটা হবে ইন কন্ট্রাস্ট টু। প্রথমে এটা ভুল আমরা পেয়ে গেলাম, সুতরাং এ নাম্বার ক্যান্সেল, কন্ট্রাস্ট উইথ বাদ। বি নাম্বারও ইন কন্ট্রাস্ট উইথ, এটাও বাদ। সি নাম্বার ইন কন্ট্রাস্ট টু, এইটা হতে পারে, এবং আনলাইক দ্য রেশনালিস্ট এইটাও হতে পারে। আচ্ছা, যদি আমরা ইন কন্ট্রাস্ট টু ইউজ না করি, ইন কন্ট্রাস্ট আর আনলাইক একই কথা। এখন কথা হচ্ছে আমরা আরেকটু তাহলে সেকেন্ড অপশনে যাই, যে কন্ট্রাস্টিং উইথ দ্য ওয়ার্কস অফ রেশনালিস্ট, আমি প্রথমে বললাম যে একজনের কাজের সাথে আরেকজন মানুষের তুলনা হবে না, সুতরাং এই সেন্টেন্স ক্যান্সেল। দ্বিতীয় হচ্ছে ইন কন্ট্রাস্ট উইথ দ্য রেশনালিস্ট ওয়ার্ক, এখানেও একই কথা বলছে, মানে রেশনালিস্টদের কাজের সাথে হিউমের তুলনা করছে, সো এটাও ক্যান্সেল। সি নম্বর এসে বলছে ইন কন্ট্রাস্ট টু দোস অফ রেশনালিস্ট, দোস অফ রেশনালিস্ট মানে কি, দোস অফ রেশনালিস্ট যে কথা, ওয়ার্কস অফ দ্য রেশনালিস্ট একই কথা, মানে রেশনালিস্টদের কাজের কথা এটাতেও বলছে, সুতরাং কাজের সাথে কোনো তুলনা হবে না, তুলনাটা হবে মানুষের সাথে। এখানে বলছে আনলাইক দ্য রেশনালিস্ট, এই কথাটা ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে যে রেশনালিস্ট যুক্তিবাদীদের সাথে হিউমের তুলনাটা হয়ে গেল,
তাহলে এখানে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর আসি 31-এ, বলছে বাই ডে মানে দিনের বেলায় আর কি, হিপোস যারা জলহস্তী আছে, এনজয় বাথিং ইন ওয়াটার টু কুল দেমসেলভস ডাউন, হুইচ মাইট হ্যাভ কন্ট্রিবিউটেড টু দেয়ার রেপুটেশন ফর বিং রিলেটিভলি স্লাগিশ অ্যান্ড সিডেন্টারি। মানে এইটা হচ্ছে একটু উপহাস করে বলা হয়েছে জলহস্তীদের নিয়ে, যে জলহস্তীরা দিনের বেলায় আসলে ওই জলের ভিতরে স্নান করতে পছন্দ করে। এইটা নাকি তাদের যে অলস এবং হচ্ছে মানে অথর্ব সজাগতা যে জাতি হিসাবে তাদের যে একটা সুনাম আছে সেটা আরো নাকি বাড়াই দেয়। হ্যাঁ, তা আসলে এটা অপমানজনক কথা হিসাবে হিপোকে বলা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা ভুলগুলো খেয়াল করি কোথায় আছে, যে হুইচ থেকে শুরু করে বিং পর্যন্ত এর মধ্যে কোথাও না কোথাও ভুল আছে। এখন প্রথমে ভুলটা আমরা দেখি রেপুটেশন। এই রেপুটেশন এর পরে অফ বা ফর যে প্রিপোজিশনে বসুক ডাজ নট ম্যাটার, এরপরে জিরান্ট বসবে। রেপুটেশন ফর এর পর জিরান্ট বসবে, আইএনজি বসবে, টু বসার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে আমরা এখানে এই যে রিপুটেশন ফর তারপরে আইএনজি যুক্ত যেগুলো থাকে সেগুলো আমরা চেক করব। সি নাম্বারটা আমরা ক্যান্সেল করে দিলাম, রেপুটেশন 2 আছে, এটা বাদ। এরপর আসি হুইচের ব্যাপারটাতে আসি। আচ্ছা, আমরা জানি যে হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচ যদি রিলেটিভ যদি প্রোনাউন হয় তাহলে তার সামনে অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট কি জিনিস? যে এই হুইচ দ্বারা আমি যাকে বোঝাচ্ছি সেটা তার সামনে থাকতে হবে, বা দ্যাট দ্বারা আমি যাকে বোঝাবো সেটা তার সামনে থাকতে হবে। অর্থাৎ হচ্ছে তার সামনে আমাদের খোঁজ নিতে হবে যে এই হুইচ যাকে মিন করতেছি সেটা তার ইমিডিয়েট সামনে আছে কিনা। তাহলে এখানে বলছে যে হিপোস এনজয় বাথিং ইন ওয়াটার টু কুল দেমসেলভস ডাউন, হুইচের সামনে কি আছে? টু কুল দেমসেলভস ডাউন, দিস ইজ এ ভার্ব। এটা আসলে হবে না, হুইচ কিন্তু ভার্বকে মিন করেনি, হুইচ মিন করছে কোনো নাউনকে। তো সুতরাং এই হুইচের সামনে যেহেতু কিছু আমাদের এ এবং বি তে নাই, মানে যে নাউনটা আমরা মিন করার কথা সেটা নাই, সুতরাং এটা আমাদের বাদ হয়ে গেল। কিন্তু ডি নাম্বার এসে আমরা দেখতেছি আ প্রিফারেন্স দ্যাট মাইট কন্ট্রিবিউট। এই যে দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? তাহলে আ প্রিফারেন্সকে, এটা তার সামনে আছে, সুতরাং এটাই হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে 32 নম্বরে আসি। বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, মানে চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক ফর্মে আছে। বলছে ইফ সেলিনা হ্যাড মানি হি উড বাই এ ফার্স্ট কার। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি যে এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কি হচ্ছে যে যদি প্রথমে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা উড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, উড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ইফ সেলিনা হ্যাড মানি শি উড বাই, সরি এখানে বাই বানান ভুল হয়ে গেছে, শি উড বাই, তাহলে উড প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে, সুতরাং এটা আসলে মোটামুটি ঠিক আছে। তারপর এগুলো দেখি, ইফ আই নো দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সারটা জানতাম, এখানে যদি ইফ যুক্ত ক্লজে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরে উইল হবে, যেটা আছে আই উড, সুতরাং এটা ক্যান্সেল। সি নাম্বারে বলছি ইফ আই ওয়াজ ইউ, এটা হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসির ক্ষেত্রে আমাদের সবসময় আই ওয়ার ইউ হয়, সুতরাং এটা ভুল। ডি নাম্বারে বলছে ইট উড বি নাইস, উড বিন ইফ দ্য ওয়েদার ইজ বেটার। ইফ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে শুধুমাত্র পরের ক্লজে তাহলে উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখানে ইফ যুক্ত সেন্টেন্সে ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং পরে উড হওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং এই নাম্বারটাই কারেক্ট হচ্ছে। 33 নম্বরে আসি। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। সাম হচ্ছে আমরা জানি ডিটারমিনার, যেটা প্লুরাল ডিটারমিনার হিসাবে আর কি পরিচিত। তো বলছে আই ওয়ান্ট টু বাই সাম নিউ শু, নিউ শুজ হওয়ার কথা ছিল। উড ইউ লাইক টু বাই সাম অ্যাপেলস, রানা হ্যাজ লিসেন টু সাম মিউজিক, হি বট সাম পিস অফ চিজ। তাহলে এখানে আমাদের সামের পরে প্লুরাল আসছে অ্যাপেলস, সুতরাং এটাই হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে 34 নম্বর একটা বানান ছিল পার্লামেন্ট। পার্লামেন্ট বানানটা আসলে যে জায়গাতে ভুল হয় সেটা হচ্ছে পার্লিয়ামেন্ট হবে, PAR পার LIA লিয়া MENT মেন্ট, পার্লিয়ামেন্ট, আইটা মিসিং হয় সেজন্য বানানটা দেয় আর কি, সরাসরি PAR LA পার্লামেন্ট লিখে দেয় আর কি। তো এটা বানানটা সঠিক একটা বানান ছিল। তারপরে আসি 35 নম্বরে, বলছে প্যাসিভ ভয়েস অফ ইফ ইউ আর ডুইং সামথিং ইম্পর্টেন্ট ইউ আর ওয়ার্কিং টু মেক চেঞ্জ হ্যাপেন। এই বাক্যের প্যাসিভ ভয়েস করতে হবে। বাক্যটা দুইটা ক্লজে আছে,
যে ইফ ইউ আর ডুইং সামথিং ইম্পর্টেন্ট, প্রথমে এটুকু চেঞ্জ করে ফেলতে হবে, তারপর একটুকু পরে করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আসি যে ইফ ইউ সামথিং ইম্পর্টেন্ট ইজ বিং ডান, প্রথমটুকু। কেন? কারণ ইফ এর ব্যাপারটা থাকলো এখানে, ইফ ইউ আর ডুইং সামথিং, সামথিংটা অবজেক্ট, সামথিং ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের কি ছিল? অবজেক্ট। সামথিং ইম্পর্টেন্টটাকে সামনে নিয়ে আসলাম, অবজেক্ট। তারপরে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ বসালাম, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ডুইং সুতরাং বিং বসাই দিলাম, তারপরে ডান ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রথম অংশ শেষ। তারপরে বলছে ইউ আর ওয়াকিং টু মেক চেঞ্জ হ্যাপেন। তাহলে এখানে হচ্ছে আমরা এখানে অবজেক্ট কোনটা? ইউ আর ওয়ার্কিং। আচ্ছা, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা যা চলে যাবে পরে, আর ওয়ার্কিং। আচ্ছা, কিন্তু আসলে এখানে অবজেক্টটা কি? আমরা যেটা সামনে, যেটা এখানে অবজেক্টটা নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? যে ইউ আর ওয়ার্কিং এ ওয়ার্ক এরকম ধরে নেব। তাহলে ওয়ার্ক ইজ বিং ডান টু মেক চেঞ্জ হ্যাপেন, এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সাথে পাবো, আশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।